ব্যাংক ঋণ বৈশিষ্ট্য হচ্ছে ব্যাংক ঋণ হলো কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সুদ শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট মেয়াদের জন্য গৃহীত অর্থ। বৈশিষ্ট্যসমূহ নির্দিষ্ট মেয়াদ এবং সুদের হার থাকে। এই ব্যাংক ঋণ কি থাকে? অবশ্যই নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং সুদের হার থাকবে এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি থাকবে, সহজে কিস্তিতে পরিশোধের সুযোগ এবং নিয়মমাফিক আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মানে কি, ব্যাংক ঋণ নিতে যে যে ক্রাইটেরিয়া বা যে যে বিষয়গুলো আমাদের দরকার সেগুলো। দেখো এই প্রশ্নটা মাঝে মাঝেই আসে, ব্যাংক ঋণ দানকার সময় কি কি জিনিস সে বিবেচনা করে? 5C অফ ক্রেডিট, 5C অফ ক্রেডিট, এটা অনেক চাকরি ক্রেডিট। পরীক্ষায় আসে। যেমন ক্যারেক্টার, ঋণ গ্রহীতার বিশ্বস্ততা এবং সততা থাকতে হবে। এরপর ক্যাপাসিটি, ঋণ পরিশোধের আর্থিক ক্ষমতা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মনে হয় যে বোর্ডেও আসছে। এরপর ক্যাপিটাল, ব্যবসার নিজস্ব মূলধনের পরিমাণ। এরপর হচ্ছে কলেটারাল, মানে জামানত হিসেবে সম্পত্তি রাখার মূল্য। এরপর কন্ডিশন, দেশের আর্থিক এবং ব্যবসায়িক অবস্থা দেখে তারপর তারা লোন দেবে। যেমন বর্তমান যে পরিস্থিতি ইসলামী ব্যাংকের, তাতে তারা কিন্তু লোন দিতে পারবে না, কারণ তারা এখন টাকা দিয়েই কুল পাইতেছে না গ্রাহকদের। ঠিক আছে। হুম। এরপর তুমি চাইলেই, আমি চাইলেই 5 লাখ টাকা আমার লোন দেবে না, ঠিক আছে? হয়তো এখন আমি চাকরি করি, এখন আমার দিতে পারে 5 লাখ টাকা কোনো ব্যাংক লোন, যে কারণ কি, তার কাছে আমার কাছে জামানত দেওয়ার বা আমরা ধরার মতো একটা বিষয় আছে। এখন যে কেউ চাইলে যে 3-4 লাখ টাকা লোন নিতে পারবে না নাকি? তুমি পারবা যে চাইলে, চাইলে হয়তো তোমার বাবার হ্যাঁ। জমি বন্ধক দিতে হইবে। এবার দেখো, ঋণ জামানত, ঋণ পরিশোধে ব্যর্থ হলে ক্ষতিপূরণ হিসেবে ব্যাংক যে নিজের দখলে রাখা সম্পত্তি তাকে জমানত বলে। তো এই জমানতগুলোর মধ্যে কি কি আছে? জমি, দালান কোঠা, কলকারখানা, যন্ত্রপাতি, স্থায়ী স্থাপনা। আর অস্থাবরের মধ্যে আছে মজুত পণ্য, কাঁচামাল, এইটাই বেশি থাকে। এবার শেয়ার, বন্ড অথবা বীমা পলিসি বা সেভিংস সার্টিফিকেট। ঠিক আছে, এটা আমি সেভিংস করলাম, সেটা ওরা জমানত রাখে। ব্যাংক ঋণের সুবিধা এবং গুরুত্ব, অনেক সুবিধা আছে। মূলধন সরবরাহ, চলতি মূলধন এবং ঘাটতি দ্রুত পূরণ করে ব্যবসায় সচল রাখে। এছাড়া রয়েছে পরামর্শ সেবা, ব্যাংক অনেক সময় আর্থিক পরিকল্পনা গ্রহণে সহায়তা করে। এরপর সুদের ছাড়, সুদের হার অনেক সময় ব্যবসায় ঋণের চেয়ে অনেক কম হয়, সুদের হার কম হয় অবশ্যই। দেখা যায় ব্যবসায় ঋণের কিন্তু অনেক পার্সেন্টেজ মনে না হইলেও প্রায় 30%-এর নিচে হয়ই না। ঠিক আছে, ব্যবসা ঋণের কি 30%-এর হয় না, বেশি হয়। ব্যাংক ঋণের অসুবিধা, অসুবিধা কি? কঠোর নিয়ম। তুমি অনেক দেখা যায় তোমার টাকা লাগতেছে এখন, তুমি চাইলে স্বর্ণকারের কাছ থেকে এখন যেই স্বর্ণ দিয়েই তুমি টাকা নিয়ে আসতে পারো, কিন্তু ব্যাংকে একটা প্রসেস আছে, তোমার যাচাই বাছাই করবে তোমার প্রকল্প, তাহলে তোমার ততক্ষণে তোমার কি টাকা হইতেছে না জরুরি। এরপর জামানত দিতে হয় হুম। অধিকাংশ ক্ষেত্রে বড় অঙ্কের ঋণের জন্য। এরপর পরিদর্শন, ব্যাংক ব্যবসায়িক তোমার সবকিছু অডিট করার ক্ষমতা রাখে। তাহলে তুমি দেখা যায় যে তোমার অনেক সময় ব্যাংকের কর্মকর্তা তোমার ব্যবসা ইয়ে দেখে ঘুরে ঘুরে সবকিছু জানি না, সে চাইলে তোমার তথ্য অন্য তোমার যে প্রতিযোগী আছে তারা দিতে পারে না, এরকম। কিস্তি যদি দেরি হয় তাহলে তোমার কি করতে পারে? মামলা দিতে পারে, এরপর জরিমানা দিতে হয়। যদি তুমি রাজনৈতিক ব্যক্তি না হও, তুমি যদি রাজনৈতিক ব্যক্তি হও তাহলে তোমার জন্য মাপ আছে নাকি, দিল্লিই হুম। যাওয়া যায়। দেখো, ঋণ, ব্যাংক ঋণের প্রকারভেদ, ব্যাংক ঋণের প্রকারভেদ কি কি আছে, এই জিনিসগুলোর মধ্যে আমাদের এই সব অঙ্কগুলো করতে হবে। যেমন সাধারণ ঋণ, সিঙ্গেল পেমেন্ট, এটা একেবারে খুব সহজ সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। হ্যাঁ। এরপর আছে ঋণ রেখা, নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রয়োজনে আনুষ্ঠানিক সুবিধা, মানে নির্দিষ্ট সীমা পর্যন্ত তুমি 10 লাখ পর্যন্ত তুমি ঋণ নিতে পারবা। ধর তোমার একটা অনুমোদন দিয়েছে যে তুমি ঋণের আবেদন করছো, বলছে আপনি 10 লাখ টাকা পর্যন্ত ঋণ তুলতে পারবেন। তুমি চাইলে 5 লাখ করতে পারো, চাইলে করতে পারো, ঠিক আছে। এরপর রিভলভিং ক্রেডিট, এই অঙ্কই আমাদের আসবে। একটি অনানুষ্ঠানিক চুক্তি যা নিশ্চিত ঋণের নিশ্চয়তা দেয়। এরপর জমাতিরিক্ত, আমি একটা হিসাবে টাকা জমা রাখলাম, সেখান থেকে আমি কি করতে পারি? অতিরিক্ত টাকা নিতে, তুলতে পারি। পারি। এখন দেখো ব্যাংক ঋণের ব্যয় নির্ণয়, একেবারে সহজ যে সূত্রটা সেটা হচ্ছে এই দেখো, কোনো কিছু যদি কোনো শর্ত মর্ত কিছু না থাকে, তাহলে ইন্টারেস্ট রেট যদি আমি প্রিন্সিপাল দ্বারা ভাগ দেই, গুণ যদি 100 দিই, তাহলে আমি ব্যয়ের হার পাবো। যেমন দেখো, 10 লাখ টাকা ঋণ নিলাম, 10,000 টাকা যদি আমি সুদ দিই, তাহলে ঋণের ব্যয় কত? 10%। 10,000 ভাগ 1 লাখ ইন্টু 100, সমান কত? 10%। এরপর যদি থাকে কম্পেনসেটিং ব্যালেন্স, মানে আমি আমার ব্যাংক মঞ্জুর করছে সুদ 10 লাখ, কিন্তু আমি সব নিলাম না, ঠিক আছে, হুম। ব্যাংকে জমা রাখতে হয়, কিছু টাকা ব্যাংকে জমা রাখতে হয়, তাইলে এই যে অবশিষ্ট টাকার উপরও কিছু সুদ দেওয়া লাগে, সেটি হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স। দেখো, তাহলে খেয়াল করো, ব্যাংক ঋণের একটি অংশ যা ব্যাংকে সবসময় জমা রাখতে হয়, কোম্পানি তা ব্যবহার করতে পারে না। এই দেখো, ইন্টারেস্ট ভাগ কি দিতে হবে? প্রিন্সিপাল মানে মূল টাকা গুণে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিতে হবে। দেখো,
এরপর আছে কি ডিসকাউন্ট অফ ইন্টারেস্ট। ব্যাংক অনেক সময় কি করে, তোমারে কিস্তি দেওয়ার তোমার ঋণ দেওয়ার লগ লাগি প্রথম একটা কিস্তি রাখিয়ে দেয়, প্রথম একটা কি করে কিস্তি রাখিয়ে দেয়। তো সেইটা হচ্ছে কি তোমার ডিসকাউন্ট ইন্টারেস্ট, তো প্রিন্সিপাল মূল টাকায় গুণে ইন্টারেস্টটা বাদ দিয়ে দিতে হবে। এতে ক্ষেত্রে কোম্পানি হাতে কম টাকা পায়, তাই সুদের হার বৃদ্ধি পায়। এবার দেখো এখন একটা উদাহরণ দিয়েছে, দেখো একটা ব্যাংক কোম্পানি থেকে 5 লাখ টাকা আমি ঋণ নিল 10% সুদে, কয় পার্সেন্ট সুদে, দশ দশ পার্সেন্ট পার্সেন্ট সুদে, শুধু। কিন্তু 20% তার কম্পেনসেটিং ব্যালেন্স রাখার শর্ত দিল, অর্থাৎ এই 5 লাখের 20% কি করতে পারবে, সে তুলতে পারবে না, অর্থাৎ 1 লাখ টাকা সে কি করতে পারবে না, তুলতে পারবে না। তাহলে কি সূত্র হইলো, আমার সূত্র হয়েছে কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত, 5 লাখের ইন্টারেস্ট কত, 50,000, এই জন্য আমি লিখলাম 50,000। আর কম্পেনসেটিং ব্যালেন্স কত, 5 লাখের 20% কত, 1 লাখ। তাহলে দেখো 50,000 ইন্টারেস্ট, 50,000 ভাগ হচ্ছে 5 লাখ মাইনাস 1 লাখ গুণ 100। তাহলে 50,000 যদি 4 লাখ দিয়ে আমি ভাগ দিই গুণ 100 দিই 12.5%। বুঝতে পারছি? হুম। এই হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, অর্থাৎ এই টাকাটা তুমি তুলতে পারবে না, এটা তোমার ব্যাংক রেখে দেবে তোমার মানে সিকিউরিটি বাবদ। ঠিক আছে? আমরা অনেক সময় এই যে যারা লোন টোন উঠায় তাদের কাছ থেকে শুনতে পাই যে কি সে নিজের গাইড দেয়া ওই সঞ্চয় মানে নিজের বেতন দিয়ে এরপর ওই যে গ্রাহকের কিস্তি দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? না দিলে কারণ তার একটা টার্গেট আছে যে এই পরিমাণ সে টাকা তার দিতে হবে, তাই এই কম্পেনসেটিং ব্যালেন্সটা রাখার কারণ হচ্ছে যাতে সে কিস্তি মিস করলেও আমরা কিস্তি ঘাটতিটা পূরণ করতে পারি এইরকম। এখন এমন একটা আছে কম্পেনসেটিং ব্যালেন্সও আছে, বাট্টাও আছে, যে বলছে যে একটা 2 লাখ টাকার ঋণ নিছে 12% সুদ, 15% কম্পেনসেটিং ব্যালেন্স এবং সুদ বাট্টাকরণ পদ্ধতি নিলে ব্যয় কত। তাহলে সুদ সুদ বের করলাম 12%, আর কম্পেনসেটিং ব্যালেন্স কত, 2 লাখের উপর 15% 30,000, তাহলে 24,000 ভাগ 2 লাখ মাইনাস 30,000 মাইনাস 24,000 মানে ইন্টারেস্ট এবং মানে অর্থাৎ যত প্রকার ইন্টারেস্ট আছে কম্পেনসেটিং ব্যালেন্স আছে এইটা কি হতে হবে, নিচ থেকে বাদ হইবে। তাহলে হইলো কত, 16.34%। এরপর জমানতবিহীন ঋণ মানে আনসিকিউরড লোন, মানে যে সকল কি আছে দেখো, যে ঋণের বিপরীতে স্থায়ী বা অস্থায়ী সম্পদ বন্ধক রাখা হয় না তাকে জমানতবিহীন ঋণ বলে। যেমন ব্যবসায় ঋণ, বাণিজ্যিক কাগজ, ব্যাংক ঋণ রেখা, ব্যাংক ঋণ রেখা। দেখো এটি কেবল ঋণ গ্রহীতার সুনাম এবং ক্রেডিট রেটিং এর উপর নির্ভর করে প্রদান করা হয়, ঝুঁকি বেশি থাকায় এতে সুদের হারও বেশি হতে পারে। আনসিকিউরড ঋণ পারে। মানে যেটাকে বলে ইউএল। দেখো ব্যাংক ঋণ বনাম ব্যবসা ঋণের মধ্যে পার্থক্য কি, ব্যাংক ঋণের পার্থক্যগুলো আমরা এমনি বুঝি, ব্যাংক ঋণ দেয় কে, ব্যাংক বার্ষিক প্রতিষ্ঠান, অন্যদিকে ব্যবসা ঋণ দেয় কেরা, সরবরাহকারী বা বিক্রেতা। প্রকৃতি কি, ব্যাংক ঋণ পণ্য দেয় না, দেয় কি টাকা দেয়, আর ব্যবসা ঋণ দেয় কি পণ্য বা সেবা দেয়, সুদ দিতে হয়, আর এনে সেবা। কি দিতে হয়, বাট্রা যদি আমি মিস করি তাইলে ব্যয় হয়। এটা আনুষ্ঠানিক এবং লিখিত, আর এটা কি অনানুষ্ঠানিক বা স্বতঃস্ফূর্ত। এবার দেখো ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণের মধ্যে পার্থক্য। আমরা দুইটা জিনিস পড়লাম যে ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা অনানুষ্ঠানিক সমঝোতা, টাকা ব্যাংক টাকা দিতে বাধ্য নয়, আমি একটা ঋণ নিলাম ব্যাংক টাকা দিতে চাইলেই আমি চাইলেই সে দিতে বাধ্য নয়, কোনো প্রকার প্রতিশ্রুতি ফি দিতে হয় না। আর রিভলভিং ক্রেডিটটা কি, আমি চুক্তি হুম। করছি, ব্যাংক আমার লগে যদি চুক্তি করে তাহলে ব্যাংক টাকা দিতে বাধ্য এবং আইনি চুক্তি দিতে হবে। এবং আমি ধরো আমার ঋণ দিয়েছে 10 লাখ, এখন আমি 10 লাখ উঠাবো না, আমি উঠাইছি ধরো 2 লাখ, আর 8 লাখ টাকার উপরে তারে আমার সে আমার লগে চুক্তিবদ্ধ যে সে আমার 10 লাখ টাকা দেবে, এই জন্য এই মর্মে সে ওই বাকি 8 লাখ টাকা অন্য কাউরে ঋণ দেয় নাই, তাহলে এই টাকার উপর আমার সুদ দেওয়া লাগবে না, হুম। দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা থাকে, এখানে আমার সম্পূর্ণ টাকা দেওয়া লাগবে না, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ যে আমি যে টাকা উঠাই নেই ওইটা ব্যাংকে রইলো, ব্যাংকে তো আমার জন্য আসলে ওইরকম ফিক্স করে তাড়ালো রাখে না, অনেক টাকাই এমনিই থাকে পড়ে। তো এই জন্য আমার কিছু ফি দিতে হয়, ধরো কম পার্সেন্টেজ, ধরো 5%, 1%, 2% এরকম। ঠিক আছে? তাহলে লাইন অফ ক্রেডিট এবং রিভলভিং ক্রেডিট এই দুইটার পার্থক্যটা আমাদের খুব ভালো করে পড়া এবং জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এর আগে আমরা এই লাইন অফ ক্রেডিটের ঋণের সূত্র ব্যবহার করছি, এই যে উপরে যত ব্যয়গুলো বের করছি এগুলো সব কি লাইন ক্রেডিট, ঋণ রেখা। ঠিক আছে?
এখন আমরা পড়বো রিভলভিং ক্রেডিট। তো রিভলভিং ক্রেডিটের কেমন, প্রথম সুদ বের করতে হবে। প্রথম কি বের করতে হবে? সুদ। সুদ। আমি যতটুকু ঋণ নেব তার উপরে সুদের হার দিয়ে সুদ বের করবো, আর যতটুকু আমি ঋণ নেই তার উপরে যে ফি, ধর 1% 2%, সেটা দিয়ে আমরা বের করবো এই দুইটা খরচ। তাই এই খরচ রে আমরা কি দিয়ে ব্যবহার করবো? আসল দিয়ে ভাগ করবো। তোমরা ব্যাংক ঋণের খরচের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, তাইলে তুমি সকল সূত্র মুখস্থ রাখতে পারবা। একটা হচ্ছে কি হুম। খরচ, উপরে থাকবে খরচ, উপরে থাকবে কি খরচ। খরচ, সুদ বা অন্যান্য চার্জ, আর নিচে থাকবে ব্যবহৃত অংশ। কি অংশ? ব্যবহৃত অংশ। অর্থাৎ তুমি যতটুকু ব্যবহার করবা। হুম, বুঝছি। যতটুকু তুমি ব্যবহার করবা। দেখো এই একটা খরচ। উদাহরণ দেওয়া আছে, দেখো আমি আমার ঋণের সীমা 10 লাখ, ঋণের সীমা কত? 10 লাখ। 10 লক্ষ। কিন্তু ব্যবহার করছি কয় লাখ? 6 লাখ। সুদের হার 12%। বাকি 4 লাখ টাকার উপর আমার যেহেতু ব্যবহার করি নাই, তার উপর কয় পার্সেন্ট ফি দিতে হইবে? 1% করে। তাহলে দেখো 6 লাখের উপরে 12% সুদ বের করছি, 6 লাখ ইন্টু 12% আর 4 লাখ ইন্টু 1%, এই দুইটার যোগ করবো ব্যয়। তারে আমি ভাগ দেবো কত দিয়া? যতটুকু ব্যবহার করছি তার দিয়া, 6 লাখ দিয়া। তাইলে যেটা আসবে এটাই কি আমার ব্যয়ের হার। এখন দেখো আর্থিক সিদ্ধান্ত কোনটা সেরা, কস্ট অফ ট্রেড ক্রেডিট নাকি কস্ট অফ ব্যাংক ঋণ? তুমি কোনটা, যদি তুমি দেখো যে কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে ব্যবসায় ঋণের খরচ বেশি ব্যাংক ঋণের চাইতে, তাহলে তুমি কি এই করবা, ব্যাংক ঋণ নেবা না এই ব্যবসায় ঋণ নেবা? বুঝলাম না। মানে তোমার ব্যবসায় ঋণের খরচ যদি বেশি হয় আর ব্যাংক ঋণের যদি খরচ কম হয়, তাহলে তুমি কি করবা, ব্যাংক ঋণ নেবা না ব্যবসায় ঋণ নেবা? মানে তুমি বাকিতে পণ্য ক্রয় করবা নাকি ব্যাংক ঋণ নেবা? ধরো ব্যাংক ঋণ। তাহলে আমি ব্যাংক ঋণ নিয়ে ওই অর্থটা পরিশোধ করে দেবো, তাইলে আমি বাট্টাটা পাবো, তাহলে তোমার কোনো খরচ হলো না। আবার এরকম যদি কস্ট অফ কমার্শিয়ালের খরচ থেকে ব্যাংক ঋণ বেশি হয়, তাহলে আমি কি নেবো, বাণিজ্যিক পত্র ইস্যু করব।